दोपुर बेलाय तरकारीते एकटू लवण बेशी हওয়ায় शाশুড়ি মা भरा मजलिसे ওই তরকারির বাটিটা আমার মুখে ছুঁড়ে মারলেন। আমার চাচি শাশুড়ি তখন বলে উঠলেন, এটা কি করলেন ভাবি? আমার শাশুড়ি মা তখন চেঁচিয়ে বলল, যেটা করেছি কেন তোমরা দেখতে পাওনি? ওকে শিক্ষা দিয়েছি, শিক্ষা। রান্না করার সময় আমি ওকে বারবার বলেছি বাড়ি ভর্তি মেহমান থাকবে, রান্না যাতে কোনোভাবেই খারাপ না হয়। তারপরও মাংসের তরকারিটাতে লবণ বেশি দিয়েছে। আমার স্বামী তখন চুপচাপ খাবারের টেবিল থেকে রুমে চলে গেল। আমার ছোট ননদ 6 মাসের গর্ভবতী, মুখ বাঁকিয়ে তখন বললেন, এত জঘন্য রান্না কোনো মানুষ করতে পারে নাকি? তোমার রান্না করতে যদি কষ্টই হতো তাহলে আগেই বলতে, প্রয়োজন হলে না হয় আমিই রান্নাটা করতাম। আমার চাচি শাশুড়ি তখন আমার ননদকে ধমক দিয়ে বলল, তুমি ছোট মানুষ হয়ে এত বড় বড় কথা কেন বলছো? আমি 2 দিন তোমাদের বাসায় বেড়াতে এসেছি, বউটাকে আমি একটা মিনিটের জন্য বসে থাকতে দেখিনি। সারাদিন তোমাদের সেবা যত্ন করতে করতে ওর দিন কেটে যায়, ঠিক মতো মেয়েটাকে খাওয়া দাওয়া করতেও দেখি না। আমার চাচি শাশুড়ির মুখে এই কথা শুনে তখন আমার শাশুড়ি মুখ বাঁকিয়ে বললে, এত আহ্লাদ দেখিও না, তুমি ওকে ভালো করে চিনো না তাই। জন্মের কিছু বছর পরেই বাবা মাকে খেয়েছে। আমি তখন আর কোনো কিছু না বলে চুপচাপ বেডরুমে চলে আসলাম। আঁচলের কোণায় চোখ মুছতে মুছতে নিজের ঘরে চলে গেলাম। তখন আমার স্বামী বিছানায় বসে খবরের কাগজ পড়তেছিল। আমার স্বামী বেশ চুপচাপ স্বভাবের একজন গম্ভীর মানুষ। আমার ব্যাপারে তার কোনো মাথা ব্যথাই নেই। আমি খেলাম কি না খেলাম তার ব্যাপারেও তার কোনো কৌতূহল নেই। আজকাল মাঝে মধ্যে সেও আমাকে দু একটা করা কথা বলে। অন্যান্য বন্ধুরা নাকি বিয়ে শাদী করে শ্বশুর বাড়ির টাকা পয়সায় চলাফেরা করে। তার ছোট ভাই মানে আমার দেবর বেশ কিছুদিন হয়েছে বিয়ে করেছে। তার শ্বশুর বাড়ি থেকেও এটা ওটা কত কিছুই তাকে পাঠায়। আমার স্বামী তখন বলল, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি তুমি নতুন দেখছো নাকি? আমি বললাম, না আমি তোমাকে নতুন দেখছি না, তুমি আগে যেমনটা ছিলে এখনো ঠিক তেমনটাই রয়ে গেছো। তুমি কি আমাকে বোকা পেয়েছো? তুমি আমাকে আকার ইঙ্গিতে কি বুঝাতে চেয়েছো আমি ঠিকই বুঝতে পেরেছি। দেখো, আমার মায়ের বিরুদ্ধে তুমি আমাকে কোনো নালিশ করতে এসো না। আমার মায়ের কথাই আমার শেষ কথা, আমার মায়ের কথাতেই এই সংসারটা চলবে। আমি আমার স্বামীর দিকে কিছুটা তাকিয়ে তখন আর কিছুই বললাম না, চুপচাপ রুম থেকে বের হয়ে গেলাম। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, তখন চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আর মনে পড়ছে আমার সাথে অতীতে আর বর্তমানে হওয়া কিছু অমানবিক অত্যাচারের কথা। হঠাৎ পেছন থেকে আমার ননদিনী এসে আমাকে বলল, সন্ধ্যা তো হলো, এত ননির পুতুল হলে কি হবে? থালা বাসনগুলো পরিষ্কার করে রান্নাঘরের দিকে যাও, এবার অনেক কাজ পড়ে আছে। আমি এবারও কোনো কথা বললাম না, চুপচাপ মাথা নিচু করে রান্নাঘরের দিকে চলে গেলাম। রান্নাঘরের সামনে আসতেই আমার চাচি শাশুড়ির সাথে আমার দেখা হয়ে গেল। ওনাকে দেখে তখন আমি আমার চোখের পানি লুকানোর চেষ্টা করলাম, কিন্তু তখন উনি বুঝতে পারলেন বিষয়টা। উনি তখন আমার চোখের পানি মুছে দিয়ে বলল, গাছের গোড়া যদি শক্ত না হয় সেই গাছের ডালপালাও শক্ত হয় না। আমি তোমার বিষয়টা বুঝতে পারছি বৌমা, তুমি হয়তো বুঝতে পারছো না তোমার স্বামীকে কোনটা অন্যায় আর কোনটা ন্যায় বোঝাতে হবে। তোমাকে তোমার গাছের গোড়াটাকে শক্ত করতে হবে, না হলে তো তুমি গাছ থেকে সুস্বাদু ফলের আশাও করতে পারবে না। আমি আসলে সেদিন বুঝতে পেরেছিলাম আমার চাচি শাশুড়ি আমাকে ঠিক কি বোঝাতে চেয়েছিলেন। আমার চাচি শাশুড়ি তখন একটা মুচকি হাসি দিয়ে রান্নাঘর থেকে চলে গেল। আর মনে মনে ভাবতে লাগলাম, আজ রাতের বেলায় গাছের গোড়ায় পানি দেবো যাতে গাছের গোড়াটা শক্ত হয়। রাতের বেলায় আমার স্বামী আর আমি পাশাপাশি শুয়ে আছি। আজ আমি আমার স্বামীর দিকে ফিরে শুইনি, উল্টো দিকে হয়ে শুয়ে আছি। আমার স্বামী আমাকে টান দিয়ে তার বুকে নিতে চাইল। আমি তখন নিজেকে ছাড়িয়ে নিলাম। বুঝতে পারলাম আমার স্বামীর মনে কামনা বাসনার উদয় হয়েছে। তখন আমার স্বামী বলল, কি ব্যাপার, তুমি এরকম করছো কেন? আমি তোমাকে কাছে রাখছি, তুমি এদিকে আসো। আমি বিছানা থেকে উঠে বসে তখন তাকে বললাম, দেখো, তোমার যেমন পেটের ক্ষুধা আছে, দেহের ক্ষুধা আছে, ঠিক তেমনি আমারও আছে। সারাদিন পর তুমি তোমার পেটের ক্ষুধা মজিয়ে এখন আসছো দেহের ক্ষুধা মিটাতে, কিন্তু আমি তো তোমার স্ত্রী। দুপুর এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপর আমি খেয়েছি কিনা একটিবারের জন্য কি জানতে চেয়েছো? আমার স্বামী তখন চুপচাপ বসে আছে। আমার কি মনে হয় জানো, তোমার কাছে আমি একটা সামান্য হাতের পুতুল মাত্র। যখন তোমার প্রয়োজন পড়বে তখন ঠিকই তুমি আমাকে নাচাবে, কিন্তু আমার কোন জিনিসটার প্রয়োজন আছে, আমি সারাদিন খেয়েছি কিনা, আমার কোনো চাহিদা আছে কিনা সেই বিষয়ে তোমার কোনো ন্যূনতম আগ্রহ নেই। আমার স্বামী তখনও চুপচাপ বসে রইলো, কোনো কথাই বলছে না। আমি বুঝতে পারলাম গাছের গোড়ায় হয়তো কিছুটা মাটি পড়েছে। আমি তখন আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লাম। সারা রাত আমার স্বামী আমাকে একটিবারের জন্য ছুঁয়ে দেখেনি। সকালবেলা সবাই নাস্তার টেবিলে বসে নাস্তা করছে আর আমি রান্নাঘর থেকে সবাইকে খাবার দিয়ে যাচ্ছি। তখন আমি আমার স্বামীর চেহারের কাছে আসতে আমার স্বামী আমার হাতটি ধরে বলল, তুমিও আমাদের সাথে একসাথে নাস্তা করতে বসো। আমার স্বামীর মুখে এরকম কথা শুনে আর আমার হাত ধরা দেখে সবাই অবাক হয়ে গেল। আমি তখন কিছুটা বিব্রত বোধ করলাম। আমার ননদ তখন বলল, ভাইয়া, তোর চোখে কি ছানি পড়েছে? দেখতে পাচ্ছিস না এখানে কোনো চেয়ার নেই? তাহলে তোর বউ কোথায় বসে খাবে? আমার স্বামী তখন বলে উঠলো, খাবার টেবিলে যদি কোনো চেয়ারই না থাকে তাহলে তুমি আর আমি এখানে বসে নাস্তা করবো না। খাবারের প্লেটটা হাতে নাও, তুমি আর আমি না হয় বেডরুমে গিয়ে নাস্তাটা করবো। আমার স্বামীর মুখে এরকম কথা শুনে তখন আমার শাশুড়ি দাঁড়িয়ে বলল, দিন দিন দেখছি তোর বউর প্রতি তোর মায়া দরদ বেড়েই যাচ্ছে। আমরা খাওয়ার পর তোর বউ তো খাবেই, তাহলে এখন যে খেতে হবে তার তো কোনো মানে নেই। তখন আমার স্বামী বলে উঠলো, মা, সারাদিন ও অনেক বেশি রান্না বান্না করে, আমরা যেন ভালো মতো খেতে পারি সেই চেষ্টাও সে করে, কিন্তু ও খেয়েছে কিনা সেটা আমরা কখনোই জিজ্ঞাসা করিনি। আমাদেরটা খাওয়া শেষ হলে আমরা ঠিকই উঠে চলে যাই, কিন্তু আজ থেকে আর এরকমটা হবে না। আজ থেকে ও আমাদের সাথে একসাথে বসে
খাবে। আমার ননদ তখন বলল, ভাইয়া তুই কিন্তু এটা বাড়াবাড়ি করছিস, তুমি চুপচাপ খেয়ে অফিসে চলে যাও। বাড়াবাড়ি এতদিন করিনি, কিন্তু চিন্তা করেছি এখন থেকে বাড়াবাড়ি করব। তোরা দিনের পর দিন যেই অন্যায়গুলো ওর সাথে করছিস, আমি সেই অন্যায়গুলো আর একদিনও মেনে নিব না। এই কথা বলে আমার স্বামী আমার হাত ধরে আমাকে রুমে টেনে নিয়ে গেল। আমার শ্বশুর তখন আমার চাচি শাশুড়িকে বলল, এতদিনে হয়তো আমার বোকা ছেলেটার মাথায় সুবুদ্ধি এসেছে। আমার চাচি শাশুড়ি আমার শাশুড়ির হাত ধরে বলল, এই সংসারের সমস্ত খরচ তো তোমার ছেলে দেয়, তাই না? আমার শাশুড়ি বলে, হ্যাঁ। তখন আমার চাচি শাশুড়ি বললেন, তোমার ছেলের ব্যবহারে যতটুকু বুঝলাম, ও তো যে কোনো সময় ওর বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবে। তখন আপনাদের সবার কি হবে ভাবি? আমি তো শুনেছি নতুন আইন হয়েছে, স্বামী স্ত্রী আলাদা থাকতে চাইলে বাবা মা যদি বাধা দেয়, তাহলে তারা নাকি বাবা মায়ের নামে মামলা করতে পারবে। আমার চাচি শাশুড়ির মুখে এরকম কথা শুনে আমার শাশুড়ি যেন চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছে। রাতের বেলায় আমার ননদের স্বামী ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছিল। তার পাশের চেয়ারেই বসে আছে আমার ননদ। খেতে খেতে আমার ননদের স্বামী ভাতের মধ্যে একটা পাথর পেল। মুখে পড়া মাত্রই ওয়াকথু বলে আমার ননদকে রেগে মেগে বলল, তোমার ভাবিকে ডাকো। কেন, কি হয়েছে? তখন আমার ননদ ভাবি ভাবি বলে চিল্লাচিল্লি করে আমাকে ডাকছে। আমার ননদের ডাকাডাকি শুনে আমি দৌড়ে এসে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালাম। কি হয়েছে, আর কি কিছু লাগবে তোমাদের? তখন আমার ননদের স্বামী আমাকে উত্তেজিত হয়ে বলল, ভাতের মধ্যে পাথর থাকে, তরকারিতে লবণ বেশি দেন, খাবারের মধ্যে কোনো স্বাদই পাচ্ছি না। আপনার সমস্যাটা কি? রান্না করার সময় ভাতের চাউলের মধ্যে যে পাথর আছে সেটা কি দেখে পরিষ্কার করতে পারেন না? আমার শাশুড়ি তখন আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি হয়েছে এখানে এত চেঁচামেচি বা কিসের? আমার ননদ বলল, দেখো মা, তোমাদের জামাই খেতে বসেছিল, কিন্তু একটু পেট ভরে যে খাবে তাও পারছে না। তোমার বৌমা ইদানিং কি যে রান্না করছে, ভাতের মধ্যে পাথর থাকে, তরকারিতে লবণ বেশি থাকে। আমার ননদের স্বামী তখন বলল, সংসারে যদি এরকম বউ থাকে তাহলে সেই সংসারে থাকার চেয়ে না থাকাই ভালো। আমার শাশুড়ি তখন চেঁচিয়ে গিয়ে বলল, তুমি কতটা দায়িত্ববান, তোমার স্ত্রী কতটা দায়িত্ববান, সেটা না হয় তোমরা আগে চিন্তা করো। বিয়ের পর থেকে তো নিজের বউকে আমাদের বাড়িতেই রেখেছো, কখনো একটা কাজও তোমার বউ নিজের হাতে করে না, সব কাজই তো আমার বৌমা একা নিজের হাতে করে। এই মেয়েটাও তো একজন মানুষ, সারাদিন আমাদের জন্য গাধার মতো খাটে। তুই আর আমি দুজনে মিলে চাইলেও তো একটু চাউলগুলোকে পরিষ্কার করে দিতে পারি, কখনো তো কোনো কাজে আমরা ওকে সাহায্য করি না। এরপর আবার ঝাড়ি ছাড়া আমরা কেউ তো ওর সাথে কথাও বলি না। এখন থেকে নিজেদের চরকায় নিজেরাই তেল দেওয়ার চেষ্টা করবা, আমার বৌমার উপর কেউই আর খবরদারি করবা না। আমি হাঁ করে তাকিয়ে রইলাম আমার শাশুড়ির দিকে। আমার ননদ আর ননদের স্বামী কোনো কথা না বলে চুপচাপ তাদের রুমে চলে গেল। আমি আমার শাশুড়ির পরিবর্তন দেখে সত্যি অনেক অবাক হয়েছিলাম। আর এই সবকিছুর পিছনে একজন মানুষই দায়িত্ব পালন করেছে, আর সে হলেন আমার চাচি শাশুড়ি। তার প্রতি আমার সম্মান শ্রদ্ধা আরো বেশি বেড়ে গেল।